রূপালী দেবীর 5 ছেলে, অমল, বিমল, কমল, অরূপ এবং মোহন। বড় 4 ছেলে 4টি আলাদা আলাদা ধর্মের মেয়েকে বিয়ে করে বাড়ি এনেছে। বড় বৌমা অপর্ণা হিন্দু, মেজ বৌমা সাবিনা মুসলিম, সেজ বৌমা রিটা ছিল জৈন এবং 4 নম্বর বৌমা সোনি শিখ। রূপালী দেবী মনে মনে চিন্তা করেন, আমার ছেলেরা আমার একটাও কথা শুনলো না। যে যার ইচ্ছে মতো অন্যান্য ধর্মের মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। বড় ছেলে যদিও হিন্দু বাড়ির বৌমা এনেছে, তাও সে আবার ব্রাহ্মণ নয়। কোনো ছেলে আমার মান সম্মানের কথা ভাবলো না, শুধু নিজেদের কথা ভেবে নিজেদের মন মর্জি কাজ করেছে। এখন শুধুমাত্র আমার ছোট ছেলের উপরেই ভরসা। কোথায় ও এসব কাজ করবে, তার আগে বাবা আমি একটা ভালো ব্রাহ্মণ হিন্দু মেয়ে দেখে ওর বিয়েটা দিয়ে দেব। এসব ভাবনা চিন্তা করে রূপালী দেবী ঘটক মশাইকে ডাকেন এবং বলেন, শুনুন ঘটক মশাই, আপনি তো জানেন আমার 4 ছেলে আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে। আমার ইচ্ছে আমার ছোট ছেলের বিয়ে আমি নিজে পছন্দ মতো উচ্চ বংশের ব্রাহ্মণ মেয়ের সঙ্গে দেব। আপনি দয়া করে একটা ভালো যোগাযোগ খোঁজ করুন। হ্যাঁ, সবই তো শুনলাম, কিন্তু আপনার 4 বৌমাকে একই কামরায় রেখেছেন, এখন কি ছোট বৌমাকেও কি এখানে রাখবেন? আসলে আমাদের একটু সমস্যা আছে। মানে এমনিতেই আমার শ্বশুর মশাইয়ের প্রচুর সম্পত্তি ছিল, কিন্তু আমার স্বামী হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যাবার পর তখন আমার দেওর ভাসুর ওরা সব জায়গা জমি নিজেদের নামে করে নিয়েছে। আমাদেরকে শুধু এই এক কামরার ঘরটুকু দিয়েছে। আমরা চাইলে এখানে ঘর তৈরি করতে পারি, কিন্তু কেস চলছে তো তাই আর কি কিছু করতে পারছি না। আবার এখন যদি সবকিছু ছেড়ে দিয়ে চলে যায় তাহলে ছেলেরা তার বাবার সম্পত্তি থেকে চিরকালের জন্য বাদ পড়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এবারে বুঝতে পারলাম। সেই জন্যই তো বলছিলাম, আপনাদের তো দেখে মনে হয় না যে আপনারা কোনো অংশে গরিব বা অর্থের দিক থেকে কমজোরি আছেন। তাহলে আপনারা কেন এক কামরায় থাকেন এবার বুঝতে পারলাম। আপনি শুধু পাত্রী খুঁজুন, বাকিটা আমি দেখে নেব। ঘটক মশাই কথাবার্তা বলার পর সেখান থেকে চলে যায়। রূপালী দেবী ঘরের ভেতরে ঢুকে গিয়ে দেখেন 4 বৌমা একসঙ্গে বসে বসে টিভি দেখছে। তাদেরকে দেখে তিনি মনে মনে অবাক হন আর বলেন, এরা 4 জন আলাদা আলাদা ধর্মের মেয়ে, কিন্তু সারাক্ষণ এরা নিজেরা কিভাবে শান্তিতে থাকে কে জানে। কেউ কখনোই ঝগড়া করে না, কারোর সঙ্গে চিৎকার চেঁচামেচি অশান্তি কিছুই করে না। একটা মাত্র কামরার ঘর, তাতেও কি সুন্দর একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে। সবকিছু সত্যি সত্যি নাকি আমাকে দেখানোর জন্য করে কে জানে। রূপালী দেবী চুপচাপ দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে এসব ভাবছিলেন। তখনই অপর্ণা বলে, মা আপনি ওখানে দাঁড়িয়েছেন কেন? এখানে আসুন না, দেখুন কি সুন্দর একটা সিনেমা দিয়েছে। হেসে হেসে আমাদের পেট ব্যথা হয়ে যাচ্ছে। আপনিও আসুন না, আপনারও খুব ভালো লাগবে। হ্যাঁ মা, আপনি আসুন না, সিনেমাটা না সত্যি খুব মজার। দিদি মাকে এখানে বসতে দাও। আপনারা সবাই বসুন, আমি গরম গরম চার পকোড়া ভেজে আনছি। খেতে খেতে সিনেমা দেখতে আরো বেশি মজা লাগে। এই সাবিনা, আমি মনে হয় গ্যাসটা বন্ধ করিনি গো। ভাত হয়ে গেলে তুমি ওটাকে বন্ধ করে দিও। আমি 5 মিনিটের মধ্যে গিয়ে তরকারিটা চাপিয়ে দেব। দিদি তুমি তো সকাল থেকে এত কিছু করলে, আর ওরা দুজন থালা বাসন কাপড় পরিষ্কার এসব করে ফেলেছে। আমি তরকারিটা করে নিচ্ছি। একদম নয়, কালকে বেশিক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়ে তোমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। রাতে তো ভাতও খেতে পারোনি। তোমার মনে নেই কত কষ্টে কমলো? তুমি একেবারে বেশিক্ষণ আগুনের সামনে দাঁড়াবে না। চা করে আনো, তারপর আমি যাচ্ছি। এরপর সাবিনা চলে যায় এবং কিছুক্ষণ পর সবার জন্য চা পকোড়া করে আনে। সবাই মিলে খায় এবং টিভি দেখে। রূপালী দেবীর ছোট ছেলে মোহন বাড়িতে এসে মাকে বলে, মা আজকে রাত্রে ক্রিকেটের ম্যাচ আছে, আজকে আমি একটু দেরি করে ফিরবো। আচ্ছা ঠিক আছে, তা বাবা তুই কি এক্ষুনি বেরোচ্ছিস? আসলে তোর সঙ্গে না একটা কথা ছিল। কথা আছে? কি কথা আছে? আসলে আমি তোর বিয়ের কথা চিন্তা করছিলাম। তোর জন্য একটা ভালো ব্রাহ্মণ মেয়ের যোগাযোগ দেখেছি। মা তুমি কেন আমার বিয়ের জন্য এত তাড়াতাড়ি করছো বলো তো? আমি তো বললাম আগে আমি নিজের পায়ে দাঁড়াই, তারপর বিয়ে করব। একটা চান্স পেয়ে গেলে কত বড় ক্রিকেটার হব জানো? তারপর না হয় এসব নিয়ে ভাবা যাবে। কিন্তু বাবা এদিকে যে তোর বয়স হচ্ছে, তাছাড়া আমারও তো তোকে নিয়ে, তোর বিয়ে নিয়ে কিছু একটা স্বপ্ন আছে নাকি? মা এসব এখন আর বলতে ভালো লাগছে না। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, যখন যেটা হবার তখন ঠিক হয়ে যাবে। তুমি এখন রিল্যাক্স থাকো। এই বলে মোহন চলে যায়। রূপালী দেবী চিন্তিত হয়ে পড়েন। এই ছেলে কি করতে চাইছে কে জানে। বিয়ের কথা শুনলেই কোনো না কোনো ভাবে কাটিয়ে দিয়ে চলে যায়। আদেও শেষ পর্যন্ত বিয়েটা করবে কিনা তাও ঠিক নেই।
আমার স্বপ্ন মনে হয় স্বপ্নই থেকে যাবে। মোহন বাড়ি থেকে বেরিয়ে অলিভিয়া নামক একটি খ্রিস্টান মেয়ের সঙ্গে দেখা করতে তার হস্টেলে যায়। অলিভিয়া মোহনের সঙ্গে দেখা করে বলে, মোহন, তুমি কি বুঝতে পারছো না তোমার মা কি বলতে চাইছেন? উনি তো তোমাকে পরিষ্কার করে বলতে চাইছেন যে উনি তোমার জন্য তোমাদের ধর্মের একটা মেয়েকে খুঁজেছেন। তোমার বিয়ে নিয়ে ওনার স্বপ্ন আছে। এখন তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে ওনার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। তোমাদের মা ছেলের মধ্যে দূরত্ব হয়ে যাবে। আর এটা আমি কি করে সহ্য করব বলো তো? অলিভিয়া, তুমি এখন এসব নিয়ে মাথা ঘামিও না। মা আশেপাশের লোকজন, পাড়া প্রতিবেশীর কথা শুনে এসব বলছে। মা জানে না যে আমি তোমাকে ভালোবাসি। জানলে মা তোমাকে কখনোই বাধা দেবে না। তোমাকে বাধা দেবে না সেটা ঠিক কথা, কিন্তু উনি তো কষ্ট পাবেন। তুমি তোমার মাকে সেই কষ্ট দিতে পারো না মোহন। আমি তোমাকে বিয়ে না করলে খুব কষ্ট পাবো, আর সঙ্গে তুমিও পাবে। শোনো অলিভিয়া, আমাদের বাড়িতে 4-4টে আলাদা ধর্মের বউ আছে। তুমি যদি তাদেরকে দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে দাদারা কখনো কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। কারণ আমার প্রতিটা বৌদি একে অপরের বোনের থেকেও বেশি ভালোবাসে। একই ধর্মে যদি 4 বউ আসতো তাহলে এত ভালোবাসা থাকতো না। মা এটা ভালো করেও জানে, তা মা বৌদিদের কখনো কিছু বলে না। কিন্তু তুমি তোমার মাকে বোঝাবে কি করে? আমার কথা বললে উনি তো বড় আঘাত পাবেন। ওসব নিয়ে তুমি বেশি চিন্তা করো না। আমার মনে হয় আমাদের বেশি দেরি করা উচিত না। কারণ এর মাঝে যদি মা সত্যি সত্যি কোনো মেয়েকে দেখে, তার বাড়িতে গিয়ে যদি সম্বন্ধ পাকা করে আসে, তাহলে সে মেয়েকে বা তার ফ্যামিলিকে না বলাটা আমার কাছে খুব লজ্জার ব্যাপার হবে। আর এটাই সত্যি সত্যি খুব খারাপ ব্যাপার। তার থেকে ভালো আমরা আগে বিয়ে করে নিই, তারপর যা হবে দেখা যাবে। তোমার জন্য আমি সবকিছু করতে পারি মোহন। তোমার যদি এটাই মনে হয় তাহলে আমি এতেই রাজি। তুমি আমাকে বলো আমাকে কি করতে হবে। তারপর দুজনে কথাবার্তা বলে এবং 2 দিন পর মোহন অলিভিয়াকে চার্চে বিয়ে করে এবং বাড়ি নিয়ে আসে। খ্রিস্টান বৌমা এবং ছেলেকে দেখে রূপালী দেবী মনে মনে কষ্ট পান, কিন্তু মুখের সামনে কিছুই বলেন না। এমন সময় প্রতিবেশী রত্না দেবী ও ছন্দা দেবী সেখানে আসেন। কি গো রূপালী, শুনলাম নাকি তোমার ছোট ছেলে বিয়ে করে এসেছে। তা এইবারে কোন ধর্মের বৌমা এলো শুনি? বৌদ্ধ নাকি ইহুদি গো? আমি তো শুনলাম নাকি খ্রিস্টান মেয়ে, অলিভিয়া নাকি কি যেন বেশ নাম। সত্যি দিদি, তুমি তো বাড়িটাকে পুরো ধর্মশালা বানিয়ে ফেলেছো গো। এখানে এলে সব ধর্মের মানুষদেরকে দেখা পাওয়া যাবে। তোমার মতো ভাগ্যবতী আমাদের এলাকায় না একটাও নেই। সেই তো, ওকে দেখে না মাঝে মাঝে হিংসা হয়। যেখানে মানুষ একই ধর্মের দুটো বউকে নিয়ে সংসার করতে পারে না, আর সেখানে তুমি 5 রকমের ধর্মের বউ নিয়ে দিব্যি এক কামরার ঘরে সংসার করছো গো। আর বউগুলোকে তো দেখি সারাক্ষণ হাহা হিহি লেগেই রয়েছে। কখনো ওদের ঘর থেকে চিৎকার চেঁচেমেচি ঝগড়া কিচ্ছু আওয়াজ শোনা যায় না। আচ্ছা রূপালীদি, সত্যি সত্যি বলো তো, তোমার বৌমারা কি সত্যি সত্যি মিলেমিশে থাকে, নাকি কেউ কারোর সঙ্গে কথা বলে না বলে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না গো? কারণ এরকম অদ্ভুত পরিবার তো আমি আগে কখনো দেখিনি। এক বাড়িতে এত রকমের ধর্মের বৌমারা রয়েছে, তাও আবার এত মিলেমিশে। কেমন যেন গল্প গল্প মনে হয় গো। আচ্ছা, তোমরা কি আমার বাড়িতে এসে এইসব বলতে এসেছো, নাকি কাজের কথাও কিছু বলবে? আরে বাবা, তুমি তো দেখছি রেগে যাচ্ছ। আমরা তো তখন থেকে দাঁড়িয়ে তোমার বৌমাদের এত সুনাম করছি, আর তুমি উল্টে রেগে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, নাও আর বলবো না। কিন্তু তুমি প্রত্যেকবার এভাবে গা বাঁচিয়ে কতদিন আর থাকবে বলো তো? বলি, এলাকার যত বিয়ে হয়েছে তখন তো সেখানে গিয়ে বেশ ভালোই কবজি ডুবিয়ে খেয়ে এসেছো। এখন নিজের ছেলেদের বেলায় ফাঁকি দিলে চলবে? হ্যাঁ দিদি, এইবার তো আমাদেরকে একটা ভালো করে নেমন্তন্ন করে খাওয়াতেই হবে। এবারে 5 ধর্মের 5 রকমের বৌমা এসেছে, তারা সবাই 5 রকমের খাবার তৈরি করবে, আর আমরা মজা করে খাবো। সেটাই তো সবাই আশা করে আছি। এবার যেন কোনো রকম কাটান দিও না। আমি এসব ঝামেলাই নেই, আমাকে এই নিয়ে কোনো রকমের কথা বলো না তো। দেখো, আমার বৌমারা কে কেমন তা আমি জানি না, তবে ওদের নিয়ে আমার কোনো সমস্যা নেই। ওরা ওদের মতো থাকে, আমি আমার মতো থাকি। তোমাদের যদি এসব অনুষ্ঠান নেমন্তন্ন খেতে ইচ্ছে হয় তাহলে তোমরা ওদের সাথেই কথা বলো, কারণ রান্না বান্না তো আর আমি করব না। আচ্ছা, তাই হবে না হয়। তোমার বৌমাদের সঙ্গে দেখা হলে আমরা তাদেরকেই বলবো। এখন আসি গো, বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে। প্রতিবেশীরা চলে যাবার পর রূপালী দেবী মুখ ভার করে ঘরের ভেতরে চলে যান। শাশুড়িকে এরকম মুখ ভার করে থাকতে দেখে বৌমারা তার কাছে আসে আর বলে, মা, কি হয়েছে আপনার? আপনি এরকম চুপচাপ হয়ে গেলেন যে? আমাদেরকে বলুন না কি সমস্যা। হ্যাঁ মা, আন্টিরা আপনাকে অনেক কিছু বলেছে,
ওরা চলে যাবার পর থেকে আপনাকে এরকম চুপচাপ মনে হচ্ছে। মম, আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমাদেরকে বলতে পারেন, আমরা সবাই মিলে সেটা ঠিক করে নেব। আরে তোমরা চুপ করো তো, দিনের পর দিন তোমরা আমার মাথাটাকে আরো খারাপ করে দিচ্ছ। জানো তোমরা কিছু? ওরা এসে কত রকমের কথা বলে গেল। ওরা এখন নেমন্তন্ন চাইছে, আর আমি এটা কখনো চাই না। কারণ ওরা আসবে আর তোমাদের হাতের বিভিন্ন রান্না খেয়ে আরো 5 রকমের কথা শোনাবে আর হাসাহাসিও করবে। রূপালী দেবীর মনে ভয় ছিল যে তার প্রতিবেশীরা সারাক্ষণ তার নামে নিন্দে করে এবং তার হিংসা করে। তার 5 ধর্মের বৌমার কারণে আড়ালে থেকে তাকে নানান রকমের কথা শোনায়, কিন্তু আসলে এরকম কিছুই ছিল না। কয়েকদিন পর ছন্দা দেবী এবং রত্না দেবী 5 বৌমার কাছে আসে এবং সেদিনকার কথাবার্তা তারা সবকিছুই তাদেরকে বলে। রূপালী দেবীর বৌমারা তাকে ভুল প্রমাণ করার জন্য প্রতিবেশীদেরকে ডেকে নিমন্ত্রণ করে এবং 5 বৌমা মিলে সুন্দর সুন্দর রান্না করে সবাইকে খুব আপ্যায়ন করে খাওয়ায়। রূপালী দেবী ঘর থেকে বেরিয়ে এসব দেখতে পেয়ে বলেন, আরে আরে, এখানে এত ভিড় হয়েছে কেন? বৌমা, তোমরা এখানে সবাইকে খাওয়াচ্ছ? কখন করলে তোমরা এইসব? আর আমাকে জিজ্ঞাসা না করেই এবার সবাই আমাকে আরো ছোট বড় কথা শোনাবে। না জানি আমার আরো কত অপমান হবে। তোমরা কি আমাকে একটুকু শান্তিতে থাকতে দেবে না? আরে আরে দিদি, তুমি এসব বলছো কেন? তুমি জানো তোমার বৌমারা কত সুস্বাদু খাবার রান্না করেছে? আমাদের তো খেয়ে মন ভরে গেল গো। তোমার বৌমাদেরকে আশীর্বাদ করি আমি, ওরা যেন চির সুখী হয় আর তোমার সংসারটাকে না এভাবে সুন্দর করে মানিয়ে গুছিয়ে নিয়ে চলে। সত্যি তোমার বৌমাদের হাতে রান্না খেয়ে মনটা ভারী খুশি হয়ে গেল। বহুদিন পর এত সুস্বাদু খাবার খেলাম। এভাবেই একে একে সবাই রূপালী দেবীর বৌমার খুব সুনাম করে। রূপালী দেবী সবার মুখে এত প্রশংসা শুনে মনে মনে খুব খুশি হন। তার মনের এত দিনের পুরানো ধারণা ধীরে ধীরে পাল্টায়। সবাই চলে যাবার পর রূপালী দেবী তার বৌমাদের কাছে গিয়ে বলেন, বৌমা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি শুধু শুধু নিজে উল্টোপাল্টা কথা ভেবে মনে মনে কষ্ট পেতাম, আর তোমাদেরকেও কতবার কত কি শুনিয়েছি। আমি জানি তোমরা আমাকে আর আমার এই সংসারকে অনেক ভালোবাসো। আজ থেকে আমি তোমাদের সবাইকে মন থেকে মেনে নিলাম বৌমা। রূপালী দেবীর কথা শুনে 5 বৌমা আনন্দে নেচে ওঠে। তাদের সবার চোখে জল ছিল। কিছুদিন পর তারা কেস জিতে যায় এবং 5 ছেলে তার বাবার বিশাল সম্পত্তির অধিকার পায় এবং তারা একটি বড় সুন্দর বাড়ি বানায়। এভাবেই রূপালী দেবীর 5 বৌমা এবং তার ছেলে তাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে। ক্রিস্টিনা তার মা অনিন্দিতা দেবী ও বাবা অলোকবাবুর সঙ্গে বিদেশে বসবাস করত। অলোকবাবু বিদেশে একটি বেসরকারি অফিসের ম্যানেজার ছিলেন। তিনি যা টাকা ইনকাম করতেন তাতে করে তাদের জীবন খুব ভালোভাবেই কাটত। ক্রিস্টিনা রয়্যাল ভেটেরিনারি কলেজে পড়াশোনা করত। ক্রিস্টিনা পড়াশোনায় খুবই মেধাবী ছাত্রী ছিল ও সে প্রতি বছর কলেজে প্রথম স্থান অধিকার করত। এমনই একদিন সে কলেজে ক্যান্টিনে বসে খাচ্ছিল। তখন, ক্রিস্টিনা, হাউ মাচ মোর উইল ইউ ইট? এবারে ক্লাসে চল, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আমাদের মিস লেকচার এক্ষুনি চলে আসবে। আরে তুই দাঁড়া তো, আমার এখন এই বার্গারটা খাওয়া হয়নি। তারপরে আবার হট ডগ অর্ডার দিয়েছি, সেটাও আসবে, সেটা খেতে হবে। তারপর আমরা যাব। তুই একটু বস তো। তোরা দুজনে বস, আমি ক্লাসে চললাম। এই বলে সে সেখান থেকে চলে যায়। তার খাওয়া শেষ হয়ে যাওয়ার পর ক্যান্টিনের কাউন্টার থেকে আবারও 2টো হটডগ নিয়ে এসে সেগুলোকে খেতে থাকে। এরপর খাওয়া শেষ করে কলেজের ক্লাস করতে চলে যায়। তারপর সবাই তারা ক্লাস করতে থাকে। হঠাৎই এমন সময় ক্রিস্টিনার খুব পেটে যন্ত্রণা শুরু হয় এবং তার পেট মোচড় দিতে থাকে। তখন সে মনে মনে ভাবে, এত খেয়ে কি আমার পেটে লাগছে নাকি? উফ, খুব পেটে লাগছে। আহা, মনে হয় বাথরুমে এক্ষুনি যেতে হবে। এই বলে বেঞ্চ থেকে উঠে ম্যামকে বলতে যাবে কি, ঠিক তখনই সে পটি করে ফেলে। তার পটির গন্ধ পেয়ে তার বন্ধু তার দিকে তাকিয়ে বলে, ইস, ছি 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 ছি, এ তুই কি করলি? তখন তাই জন্য অত খেতে বারণ করলাম তোকে। এবার নে, পুরো ক্লাস তোর উপরে হাসবে, তখন তুই কাঁদবি।
দেখ এলিনা, কিছু একটা কর, না হলে আমার মান সম্মান চলে যাবে। তারা যখন কথাবার্তা বলছিল তখন পুরো ক্লাসে দুর্গন্ধ ছড়িয়ে গিয়েছিল। তখন একটি মেয়ে বলে ওঠে, ওই দেখ সবাই, ক্রিস্টিনা ক্লাসে পটি করে ফেলেছে। ইস, কি বাজে গন্ধ! তাই জন্য কতক্ষণ থেকে ভাবছিলাম কোথা থেকে গন্ধটা আসছে। এখন দেখছি তুই পটি করে ফেলেছিস। ছি 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 ছি। এটা দেখে ম্যাম ক্রিস্টিনার কাছে আসে। তখন ম্যাম বলে, ক্রিস্টিনা, হোয়াট ইউ ডু ইউ? কলেজে বাথরুম থাকতে ক্লাসরুমে পটি করলে তোমার লজ্জা করে না? ম্যাম যখন কথা শোনাচ্ছিল তাকে, তখন এলিনা তাকে পাশ থেকে ডাকতে থাকে, ক্রিস্টিনা, হেই ক্রিস্টিনা, ওঠ বলছি, ওঠ, তুই কি করেছিস দেখ উঠে। এলিনার গলার আওয়াজ পেয়ে সে উঠে পড়ে এবং সে দেখে তার জামা পুরো ভিজে গিয়েছে। আসলে সে তখন স্বপ্ন দেখছিল। ও সে এই দেখে এলিনাকে বলে, হেলিনা, তুই কাউকে বলবি না আমার সাথে এমনটা হয়েছে। সেদিনটা এভাবেই কেটে যায়। এমনই একদিন অনিন্দিতা দেবী অলোকবাবুকে ব্রেকফাস্ট দিচ্ছিল। তখন অলোকবাবু অনিন্দিতা দেবীকে বলে, এই যে শুনছো, কাল রাত্রে রিজুর বাবা তপন বাবু আমাকে গ্রাম থেকে ফোন করেছিলেন, জিজ্ঞাসা করছিল কবে যাব গ্রামে। হ্যাঁ গো, অনেক বছর হয়ে গেল যাওয়া হয়নি আমাদের গ্রামে। কবে যাবে বলো না? আমাকেও খুব যেতে ইচ্ছা করছে। এখন তোমার কথা শুনে গ্রামের কথা খুব মনে পড়ছে। চলো না, ক্রিস্টিনাকে নিয়ে একবার ঘুরে আসি। আহা অনিন্দিতা, জানো তো তুমি আমার অফিসে কত কাজ থাকে, আমি চলে গেলে কোনো কাজই হবে না। এখন কি করে যাই বলো অফিস ছেড়ে? আমরা এখানে কিসের জন্য এসেছি তুমি জানোই তো। এবারে কতদিন হয়ে গেল আমাদের বাড়ি যাওয়া হয়নি। চলো না ঘুরে আসি। আচ্ছা গিন্নি, আমি অফিসে বলে দেখবো ছুটির ব্যবস্থা করা যায় নাকি। হ্যাঁ গো, তুমি বলে দেখো, আমার খুব গ্রামের কথা মনে পড়ছে। তারা যখন কথাবার্তা বলছিল তখন সেখানে ক্রিস্টিনা আসে ও সে বলে, মম, গ্রামে গিয়ে কি হবে? আমার আনকালচার গ্রাম একদম পছন্দ নয়। মারে, তুই জানিস না গ্রামে আমরা কত আনন্দ করতাম। গ্রামে একবার গিয়ে দেখবি, তোকে আর আসতেই মন যাবে না। আমাকে গ্রাম একদম পছন্দ নয়। কাদা মাটি তুলো, সো ইরিটেট মম। মা, তুই এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলিস। ছোটবেলায় আমরা তোকে নিয়ে শহরে চলে গেছিলাম বলে এখন তুই গ্রামটাকে খারাপ বলছিস? কিছুদিন এই গ্রামটা ঘুরে দেখ, তারপর দেখবি এই গ্রামকেই তুই ভালোবেসে ফেলেছিস। ঠিক আছে বাবা, তুমি বলছো যখন, তাহলে আমি যাব আর ঘুরে আসবো। হ্যাঁ, এইবারে তো তাহলে আমাকে অফিসে কথা বলে ছুটি নিতেই হবে। অনিন্দিতা, আমার জন্য একটু জল নিয়ে আসো। অনিন্দিতা দেবী জল আনতে চলে যায় ও এইদিকে ক্রিস্টিনা সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন অলোকবাবু বাড়িতে এসে বলে, অনিন্দিতা, ও অনিন্দিতা, কোথায় গেলে? এদিকে তাড়াতাড়ি আসো, তোমাকে একটা খুশির খবর জানানো আছে, তাড়াতাড়ি আসো। কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন? কি বলবে? তোমার প্রমোশন হয়েছে নাকি? তাহলে ভালোই হবে। না না, প্রমোশন হয়নি, কিন্তু সেদিনে তোমায় বললাম না ছুটির কথা। হ্যাঁ, তা ছুটি দিয়েছে না দেয়নি? হ্যাঁ, ছুটি দিয়েছে। ছুটির সঙ্গে বস জানালেন আমাদের দেশে নাকি একটা অফিস হচ্ছে, এবার থেকে ওখানেই আমাকে জব করতে হবে। এ তো খুব খুশির খবর গো। আমরা কদিন পরই দেশে যাব। আমি তো ভেবেই খুব খুশি হচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আমি ক্রিস্টিনাকে ডেকে আনছি আর ওকে বলি আমরা দেশে যাব। এই বলে অনিন্দিতা দেবী ক্রিস্টিনার কাছে যায়, কিন্তু সে তখন বাড়িতে ছিল না। ডাকাডাকি করার পর ক্রিস্টিনা বলে, হোয়াট হ্যাপেন মম? আমি বাথরুমে আছি। তুই তো অনেক আগেই বাথরুমে গিয়েছিস, এখনো কি করছিস? মম, সকালে আমি অনেক উল্টোপাল্টা খেয়ে নিয়েছিলাম, তাই আমার পেট খারাপ হয়ে গিয়েছে। এই তাড়াতাড়ি বের হ, তোকে একটা খুশির খবর দেওয়ার আছে। ক্রিস্টিনা তখন বাথরুম সেরে বাইরে বেরিয়ে আসে। তখন তার মাকে বলে, কি এমন খুশির কথা তুমি আমাকে বলবে? আরে তোর বাবা সেদিন বলল না যে গ্রামে যাওয়ার কথা? তোর বাবা ছুটি পেয়ে গিয়েছে। 1 সপ্তাহ পর আমরা গ্রামে যাব, আর তুই দেখবি আমাদের গ্রামটা কেমন। মম, আমাকে গ্রামে যেতে একটুও ভালো লাগেনি। শুধু বাবা বললো বলে তাই যাচ্ছি, না হলে আমি গ্রামে পাই দিতাম না। গিয়ে তো দেখ, তারপর বলবি। এই বলে অনিন্দিতা দেবী সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। তারা সকলে গ্রামের জন্য বেরিয়ে পড়ে। তারা গ্রামে পৌঁছে তাদের পুরানো বাড়ি যায়। পরে এমনই একদিন তারা তাপসবাবুর বাড়িতে যায়। তখন, আরে অনিন্দিতা দি, তোমরা চলে এসেছো? আসো আসো, তোমরা বসো, আমি রিজুর বাবাকে ডাকছি। এই যে শুনছো রিজুর বাবা, তোমার বন্ধু এসেছে, দেখবে এসো। তখন সেখানে রিজুর বাবা ও রিজু আসে।
কিরে, বিদেশে গিয়ে তো একদম ভুলেই গেছিস। বিদেশে গিয়ে পুরো বিদেশিদের মতো হয়ে গেছিস। হ্যাঁ, গ্রামের আর কোনো খবরই নিস না। এই যে এদেরকে জল খাবার দাও, আগে ফ্রেশ হয়ে জল খাবার খা, তারপর গল্প হবে। এই বলে বৈশাখী দেবী খাবার আনতে চলে যায়। এরপর অনেক কিছু খাবার নিয়ে তিনি সেখানে এসে উপস্থিত হয়। সেগুলো দেখে ক্রিস্টিনার লোভ সামলাতে না পেরে সে খেতে থাকে। কিছুক্ষণ পর তার পেট আবার মোচড় দিতে শুরু করে। এরপর সে মনে মনে ভাবে, এ বাবা, পেটে কি লাগছে, মনে হচ্ছে পটি পেয়েছে, কিন্তু এদেরকে এখন কি করে বলবো। সে তখন তার মাকে আস্তে করে বলে, মম, আমার খুব ছোড়ে পটি পেয়েছে, কি করব এখন? একটু ধৈর্য ধরে বস, আমরা এক্ষুনি বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে করবি। আমি আর ধরে রাখতে পারছি না মম। কি হলো ক্রিস্টিনা, তোমার কিছু হয়েছে নাকি? না না, তেমন কিছু ব্যাপার নয়, ওর পেটে লাগছে। ও আচ্ছা, বুঝেছি, তোমার পটি পেয়েছে, চলো বাথরুম ওদিকে আছে, নিয়ে যাচ্ছি। আরে, ইনি কি করে জানলো আমার পটি পেয়েছে? আমি তো এনাকে বলিনি। এই বলে বৈশাখী দেবী ক্রিস্টিনাকে বাথরুমে নিয়ে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন ক্রিস্টিনার মা আর তার বাবা অলোকবাবু বসে বসে কথাবার্তা বলছিল। এবার সময় হয়ে এসেছে ক্রিস্টিনার বিয়েটা দেওয়ার। হ্যাঁ, তুমি ঠিক বলেছো গিন্নি, আমি তপন বাবুর সঙ্গে কথা বললাম, ওরাও রাজি হয়ে গেছে। এই বলে তারা ক্রিস্টিনার কাছে যায় ও তাকে সমস্ত কিছু বলে। সবকিছু শুনে সে বলে, মম, ড্যাড, তোমরা আমাকে না জানিয়ে এরকম কিভাবে করতে পারলে? আমি এই বিয়েতে রাজি নেই। দেখ, ওনারা খুবই ভালো, আর ওনার ছেলে খুবই ভালো, তোকে অনেক খুশিতে রাখবে। ওরা যতই ভালো হোক, আমি এই বিয়েতে রাজি নয় নয় নয়। ক্রিস্টিনার কথা শুনে তখন অলোকবাবু বলে, দেখ, তোর ছোটবেলা থেকে সব আবদার আহ্লাদ সব শুনেছি, এখন আমরা বলছি যখন ওকে বিয়ে করতে, তুই ওকেই বিয়ে করবি। আর তুই যদি আমাদের কথার বিরুদ্ধে যাস, তাহলে আজ থেকে ভেবে নিবি তোর বাবা মা মরে গেছে। অলোকবাবুর এমন কথা শুনে ক্রিস্টিনা তখন চিন্তায় পড়ে যায়। তখন তার কিছু বলার থাকে না, ও সে বিয়েতে রাজি হয়ে যায়। কিছুদিন পর তাদের বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। বিয়ের পরের দিন সে রান্নাঘরে চা করছিল। তখন তার খুব জোরে খিদে লাগে। তখন সে ফ্রিজে দেখে কিছু খাবার আছে, সেটা নিয়ে সে তখন খেতে থাকে। হে বাবা, আমার পেটে এত লাগছে কেন? এই বলে সে বাতকর্ম করতে যাবে কি, ঠিক তখনই সে পটি করে ফেলে। এমনই সময় বৈশাখী দেবী সেখানে চলে আসে এবং সে দেখে আশ্চর্য হয়ে যায়। এরপর সে ক্রিস্টিনার মুখের দিকে তাকিয়ে থাকে। তখন ক্রিস্টিনা কাঁদো কাঁদো ভাব নিয়ে বলে, মা, আমাকে ক্ষমা করে দিন, এটা আমার ছোট থেকে অভ্যাস। এই বলে সে কাঁদতে থাকে। তখন বৈশাখী দেবী বলে, কাঁদিস না রে মা, আমরা জানি তোর সমস্যা ছোট থেকে, এমনটা তোর সঙ্গে প্রায়ই হয়। এই বলে সে সমস্ত ঘটনা বলতে থাকে। আসলে ক্রিস্টিনা যখন 1 বছরের ছিল, তখন তার একটি সমস্যা হয়েছিল। তার বাচ্চা বেলায় প্রচুর পরিমাণে পটি হচ্ছিল, যার কারণে দেশের ডাক্তার বিদেশে একটি হসপিটালে ভর্তি করার জন্য বলেছিল, আর বলেছিল ওখানে ভর্তি করাও, তোমার বাচ্চাকে তারাই বাঁচাতে পারবে। তখন তার বাবা বিদেশে নিয়ে গিয়েছিল, ও সেখানে গিয়ে চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করেছিল। আসলে মা, যখন তোর এই সমস্যা হয়েছিল, তখন তোর বাবার কাছে বিদেশে যাওয়ার জন্য টাকা ছিল না। তখন আমরাই টাকা দিয়েছিলাম তোর বাবাকে, আর বলেছিলাম যে বিদেশে গিয়ে চিকিৎসা করাও আগে, তারপর না হয় বাচ্চা সুস্থ হয়ে গেলে টাকাটা দিয়ে দেবে। সেখানে গিয়ে তোর বাবা একটি চাকরি পেয়েছিল, তারপর আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু তোমার এই সমস্যা ছোট থেকেই, মাঝে মাঝে হতো, এটা আমরা জানতাম। এই সব কিছু শুনে তার ভুল ভাঙে ও সে মনে মনে খুব পস্তাতে থাকে। এরপর সে বৈশাখী দেবীর কাছে ক্ষমা চাইতে থাকে ও তারাও সকলে তাকে ক্ষমা করে দেয়। এরপর আবারও ক্রিস্টিনাকে চিকিৎসা করানো হয় এবং কিছুদিনের মধ্যেই সে সুস্থ হয়ে যায়। এরপর থেকে হাসি খুশি জীবন অতিবাহিত করতে থাকে।